300 সিটের মধ্যে কে কোন আসন জিততে যাচ্ছে। সেই দর্শক মন্ডলী, আসন সমীকরণ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আপনারা জানেন যে আমরা এই পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের যে 300টি সংসদীয় আসন আছে, সেই আসনে 12 তারিখের নির্বাচনে কে এগিয়ে আছে আমাদের হিসাবে, সেটার ব্যাপারে আমরা একটা ফোরকাস্ট করি। এবং সেটা ফোরকাস্টটা আসলে যেভাবে করি সেটা হচ্ছে যে প্রতিটি আসনের হিস্টোরিক ভোটিং ট্রেন্ড অ্যানালাইসিস করি। আসনে যারা প্রার্থী আছেন, লিডিং প্রার্থী, তাদের প্রোফাইল আমরা অ্যানালাইসিস করি। তারা আগে এই আসনগুলিতে কিরকম পার্টিসিপেট করেছিল যদি নিজেরা ইলেকশন করে থাকেন, বা তাদের অন্যান্য ইলেকশনে কিভাবে তারা পার্টিসিপেট করেছেন বা পারফর্ম করেছেন, এবং সব মিলিয়ে যে মাঠ পর্যায়ে কিছু জরিপ হয়েছে সেই জরিপগুলোর উপর ভিত্তি করে আমরা এক ধরনের অ্যানালাইসিস করি এবং পার্সোনালি প্রেডিক্ট করি। পার্সোনাল এই জন্য বললাম যে আমাদের এখানে যে 3 জন বিশ্লেষক থাকেন তারা আলাদা আলাদা করে প্রেডিকশনটা করেন। তারপরে আমরা যদি সবাই মোটামুটি একমত হই তাহলে এটা গ্রুপ প্রেডিকশন হিসাবে আমরা আপনাদের সামনে তুলে ধরি। তো আমার সাথে আজকে উপস্থিত আছেন এতেশামুল হক, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী। উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন। এবং আরো জয়েন করেছেন জ্যোতির রহমান, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক। উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। তো আমরা এই সেশনে ফরিদপুর নিয়ে আলোচনা করব, বাট তার আগে আমরা একটু দেখে নেই সোফার আমরা যেই 41টি আসন নিয়ে বিশ্লেষণ করেছি এবং প্রেডিকশন করেছি সেগুলোর সিচুয়েশন কি। তো আপনারা জানেন যে অলরেডি আমরা 4টা বিভাগ প্রায় কমপ্লিট করে ফেলেছি। একটা হচ্ছে রংপুর, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। সেটা আমরা মোটামুটি কমপ্লিট করেছি, চট্টগ্রাম বিভাগে 3টা পার্বত্য জেলা বাদ দিয়ে। তো এবং আমরা বরিশাল বিভাগও পুরো কভার করে ফেলেছি। তো অলরেডি প্রায় 5টার মতো মোরলেস কমপ্লিটেড। আমরা ঢাকা বিভাগ শুরু করেছি, ঢাকার দক্ষিণাঞ্চল দিয়ে শুরু করেছি। তো ঢাকার অলরেডি আমরা মাদারীপুর কভার করেছি। আমরা এখন ফরিদপুরের যেই সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি ফরিদপুরের আসনগুলোর উপরে আলোচনায়। তো আমরা যদি একটু দেখি ফরিদপুরের যে আসনগুলো আছে, ফরিদপুরের 4টি আসন আছে। তার মধ্যে শুরু করছি আমরা ফরিদপুর 1 আসন নিয়ে। এটা হচ্ছে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা। এই আসনে এই এরিয়ার মতো, মানে এই দক্ষিণের এরিয়ার মতো আওয়ামী লীগ সবসময় জিতে এসেছে, বেশ স্ট্রং। এবং এখানে 91 এবং 96 সালে বিএনপি থেকে এই আসনে 91-96 সালে জামাত বিএনপি থেকে বেশি ভোট পেয়েছিল। এবং 2008 সালে এই আসনে বিএনপি 25% ভোট পায়। বিএনপি 2008 সালে জোট প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করেছিল। জামাতের ক্যান্ডিডেট ছিল না, যেহেতু জোটে বিএনপি এখানে নমিনেটেড হয়েছিল। 96 সালের ফেব্রুয়ারি নির্বাচনে অল্প সময়ের জন্য খন্দকার নাসিরুল ইসলাম এমপি হয়েছিলেন, যিনি এবার ইলেকশনে দাঁড়িয়েছেন। তো যথেষ্ট বয়স্ক, কারণ উনি 96 সালেই এখানে দাঁড়িয়েছিলেন। এবং এই আসনের ফ্যাক্টর হবে আসলে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি মোহাম্মদ আব্দুল বাশার খান। তিনি একজন বেশ পরিচিত শিল্পপতি ও এলাকায় বেশ প্রভাবশালী। মধুখালীতে অবস্থিত রাজ্জাক জুট মিলের কর্ণধার। এবং মনে হচ্ছে এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী, জামাত প্রার্থী এবং আবুল বাশার খানের মধ্যে। এতেশাম, আপনি শুরু করেন ফরিদপুর 1। জি, থ্যাংক ইউ। তো এখানে আসলে আমরা অনেক কিছুই দেখবো যেটা হয়তো বা জাতীয় স্টেজে যেটা হচ্ছে তার থেকে একটু আলাদা। তো বিএনপির যিনি প্রার্থী এইবার খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি। উনি 96-এ ওই ফেব্রুয়ারি ইলেকশনে এমপি হয়েছিলেন, জুনে নির্বাচন করে সেকেন্ড হয়েছিলেন। সেই সময় না, সেকেন্ড অলমোস্ট কাইন্ড অফ মানে একটু ফাঁকা মাঠেই ছিল বোধহয়। হ্যাঁ, ওই 2018-24-এর মতোই। তো ফরিদপুরের মানুষের কাছে হয়তো এইবারের মতন রাইট। তো আস্তে আস্তে বিএনপি ভোট কনসলিডেট হয়েছে। বিএনপি অন্য প্রার্থীকে দিয়েছে যারা হয়তো বা ইলেকশনে মাঝে মাঝে এই জিতে আসছে। ওই 2005-এ বিএনপি একজন প্রার্থী ছিল, কিন্তু উনি সবসময় বিএনপির সাথে থেকে গেছেন। আর জামাতের প্রার্থী হলেন অধ্যাপক ইলিয়াস মোল্লা।
উনিও মানে ফরিদপুর একে মোটামুটি চেনা জানা, উনি ওখানে শিক্ষক ছিলেন অনেকদিন। এবং এখানে ইন্টারেস্টিং হলো যে এই স্বতন্ত্র যিনি দাঁড়িয়েছেন আবুল বাশার খান, উনার ব্যাপারে অন্য 2 দলের প্রার্থী কমপ্লেন করছেন যে উনি টাকা হ্যাঁ ছড়িয়ে বেড়াচ্ছেন, উনি পেশা শক্তি দেখে বেড়াচ্ছেন, যেটা হয়তো বা উল্টোটা হয় ইউজুয়ালি। স্বতন্ত্র প্রার্থীরা দলীয় প্রার্থীদের মানে ব্যাপারে ওনাকে সিরিয়াসলি দেখছেন তাহলে নিশ্চয়ই, ওনাকে ওনাকে সিরিয়াস সিরিয়াসলি কম্পিটিশন দেখা মনে হচ্ছে। করছেন। জি। তো এখানে 3 মুখের মধ্যে এখন ফরিদপুরের মানুষজন কোন দিকে যায়, যেহেতু ওই খন্দকার নাসিরুল অনেকদিন থেকে আছেন এবং আমার ধারণা উনি যেহেতু বয়স্ক, উনার মোটামুটি একটা নিরীহ ইমেজ আছে এরিয়াতে, আমি উনাকে আগে রাখবো এখানে। তো আমার ধারণা এটা বিএনপি পাবে। ওকে, তাহলে এতেশাম এগিয়ে রাখছেন জ্যোতিকে, সরি বিএনপিকে। জ্যোতি আপনার? আমিও এখানে বিএনপিকে এগিয়ে রাখছি। এতেশাম যে কারণগুলি বললো তার সাথে আমি আরেকটা জিনিস এটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার ওনার ওই মানি অ্যান্ড মাসল পাওয়ার, এটা উনি মানে বিএনপির অন্য অনেকের ক্ষেত্রে যেরকম অ্যালিগেশন, সেরকম খুব একটা কোনো সেরকম অ্যালিগেশন নেই। সো ওই ইমেজটা একটা বেটার জিনিস। আর আরেকটা হচ্ছে যে আপনার এই অঞ্চলটাতে বিএনপি একেবারেই যে ছিল না তা না, 2008-এ 25%, যেটা অন্য যে কোনো জায়গায় হলে পরে আমরা বলতে পারি মাত্র 25%, কিন্তু গিভেন দ্যাট দিস ইজ অ্যান আওয়ামী লীগ বেল্ট, সেখানে 25% ইজ নট ব্যাড। ওকে, তাহলে আপনি এখানে বিএনপিকে এগিয়ে রাখছেন। বিএনপি আমরা যদি একটু আবার স্ক্রিনটা দেখি, তো এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে যেটা বোঝাই যাচ্ছে, যেটা এতেশাম বললো যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ব্যাপারে অভিযোগ আসছে। দ্যাট মিনস অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের কেউ আসলে পাত্তাও দেয় না, তো ওনাকে যেহেতু পাত্তা দিচ্ছে উনি নিশ্চয়ই একটি ফ্যাক্টর হবেন। তো বাট আমার কাছে মনে হয় যখন আসলে ইন্ডিপেন্ডেন্ট, এমন ইন্ডিপেন্ডেন্ট যিনি আসলে মানে কোন দলীয় ইন্ডিপেন্ডেন্ট না, মানে ট্রু ইন্ডিপেন্ডেন্ট, ওনারা আসলে ভোট যদি টানেন, একটু ফ্লোটিং ভোট টানেন, যেটা আমার কাছে মনে হয় তো বিএনপি থেকে বেশি টানার কথা। কারণ জামাতের ভোট মাছ মোর একটু মানে বিভিন্ন জায়গায় একটু বেশি হয়তো লয়াল হয়, যদিও এবার আসলে অনেক ফ্লোটিং ভোটও জামাত হতে পাবে। তো আমি ওই বিবেচনাগুলিতে যেহেতু এখানে 91 এবং 96 সালে জামাত বিএনপি থেকে বেশি ভোট পেয়েছিল, এটা একটা বড় ফ্যাক্টর। অতএব এখানে যে হিস্টোরিক্যালি গত 40 বছর ধরে বিএনপি ভালো করছে তা কিন্তু না। তো রিসেন্টলি কিছুটা তারা বেটার করেছে, মানে বেটার ইন এ সেন্স দ্যাট রিলেটিভলি 25% আসলে অত বড় ভোট না। বাট এই 25%-এর মধ্যে আসলে জামাতের কত পার্সেন্ট, যেহেতু যারা জোট হিসাবে জিতেছিল, সেটাও একটা ফ্যাক্টর। তো সেটা একটা ফ্যাক্টর। তো আমি ওই বিবেচনাতে এই আসনে আসলে জামাতকে এগিয়ে রাখবো। আই থিংক আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, আমিও আপনার সাথে জয়েন করছি, জামাতকে দিচ্ছি। আচ্ছা, জামাতকেও তাহলে আমি আর জ্যোতি এগিয়ে রাখছি এখানে, আর এতেশাম বিএনপিকে এগিয়ে রাখছে। তাহলে আমরা ফরিদপুর একে, এখানে থেকে ফরিদপুর 1 থেকে যদি 2-এ যাই, নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা, এখানে বেশ পরিচিত বিএনপি রাজনীতিবিদ শামা ওবায়দ। উনি বিএনপির প্রখ্যাত রাজনীতিবিদ প্রয়াত ওবায়দুর রহমানের কন্যা। উনি নির্বাচন করছেন, উনি এখন সেন্ট্রাল লিডারও, এবং এখানে জামাত নিজে প্রার্থী দেয়নি, খেলাফত মজলিস প্রার্থী দিয়েছেন। এবং এখানে জামাতের হিস্টোরিক ভোট খুবই কম আসলে, তো এই জন্য জামাত তো নিজে এখানে প্রার্থী দেয়নি, হেফাজত মজলিসের একজন প্রার্থী আছে। এতেশাম, এটা কি শামা ওবায়দ খুব ইজিলি জিতবে বলে মনে হয়? জি, উনার বাবা কে ওবায়দুর রহমান, যিনি বিএনপির একসময় মহাসচিব ছিলেন, উনি এখানে 96-এ জিতেছিলেন, জুন 96-এ। তারপর হাসিনা ওনাকে জেলে দিল, জেল হত্যা মামলায়, এবং উনি জেল থেকে 2001-এ জিতে আসছিলেন ফরিদপুরে, এবং উনি হারিয়েছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীকে, যিনি আওয়ামী লীগের বেশ সিনিয়র নেতা, এই সংসদে উপনেত্রী ছিলেন এই শেষের দিকে এসে। কাজে এখানে ওনাদের বিএনপিরও মোটামুটি একটা নেটওয়ার্ক আছে, এবং অবশ্যই শামা ওবায়দের প্রচন্ড স্ট্রং নিজের ইমেজ, যেহেতু উনি হাসিনার এগেনস্টে একদিন ধরে আন্দোলন করেছেন এবং ফ্যামিলি ইমেজ আছে, উনি এখানে জিতে আসবেন। ওকে, জ্যোতি? অ্যাগ্রি, অ্যাবসলিউটলি। শুধু তাই না, এখানে আবার কে এম ওবায়দ
উনি তো অবশ্যই বিএনপির মহাসচিব ছিলেন, কিন্তু উনি কিন্তু ওনার রাজনীতি কিন্তু বিএনপির আগে। উনি হ্যাঁ হিস্টোরিক্যালি উনি আওয়ামী লীগেরই ছিলেন। আপনার 70-এ বোধহয় উনি প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিলেন 70-এর নির্বাচনে, এবং মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য অর্গানাইজার্স ছিলেন। কাজেই এখানে আপনার শুধু যে বিএনপির ভোটই পাবেন শামা ওবায়দ তা না, এখানে আওয়ামী লীগের যারা আপনার মানে পুরনো আওয়ামী লীগের ভোটার, তারাও অনেকে শামা ওবায়দকে ভোট দেবে। তো এখানে শামা ওবায়দ খুব ওকে, ভালোভাবে জিতে আসবে। আমি আপনাদের সাথে একমত। এখানে মানে শামা ওবায়দের ফ্যামিলির একটা বড় ইনফ্লুয়েন্স আছে, এবং এখানে আসলে যেহেতু তার কম্পিটিশন আসলে আমরা তার দেখছি না, অতএব সেক্ষেত্রে ইজিলি হয়তো জিতবে, এবং আমার মনে হয় বেশ ভালো মার্জিনেই শামা ওবায়দ জিতে আসবে এখানে। আমরা ফরিদপুর 3-এ চলে যাই। এটাও একটা ইন্টারেস্টিং সিট। মানে বিএনপির আমরা ক্রিটিসাইজ প্রায় করা হয় যে ওনাদের ফিমেল ক্যান্ডিডেট নাই, কিন্তু ফরিদপুরে 4টার মধ্যে কিন্তু 2টাই ফিমেল ক্যান্ডিডেট, যদিও এটা মাচ মোর মানে ফ্যামিলি পার্সপেক্টিভেই ওনাদের দুজনেরই বাবা ছিলেন বিএনপির বেশ ডাকসাইতে নেতা। তো এখানে চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াব ইউসুফ আহমেদ, উনি বিএনপির প্রার্থী। এখানে আব্দুল তাওয়াব জামাত প্রার্থী, উনি নির্বাচন করছেন জামাতের হয়ে। এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে কিন্তু মানে যেটা অনেক পরিচিত একজন ব্যবসায়ী মুখ, হামিম গ্রুপের প্রধান এবং মিডিয়া গ্রুপ যেটা সমকাল বা অন্যান্য মিডিয়া গ্রুপের প্রধান আজাদ সাহেব, বিজেএমএ বা এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু এই আসনে দাঁড়িয়েছিলেন। ইভেন উনি কিন্তু শেখ হাসিনার সময়ে মোস্ট প্রবাবলি উনি এখানে জিতেও ছিলেন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে। 2024 হ্যাঁ 24 জিতেছিলেন, বাট তারও আগে বোধহয় উনি নির্বাচন করেছিলেন বোধহয় এখানে, এবং ওখানে মোটামুটি যথেষ্ট পরিমাণ কাজ কিন্তু উনি করেন। এবং এবার উনি এই আসনে নির্বাচনে কিন্তু নমিনেশন পেপার জমা দিয়েছিলেন, বাট শেষ মুহূর্তে হয়তো আমার ধারণা বিএনপির চেয়ারপারসনের রিকোয়েস্টে উনি এখান থেকে সরে গেছেন। বাট এই আসনে উনি যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করেছেন, বেশ কয়েক বছর ধরে ইনভেস্ট করছেন। তো এখন ওনার একটা বড় ভোট ব্যাংক কিন্তু আছেই। এটা কি উনি বিএনপির ক্যান্ডিডেটের কাছে দিবেন কিনা, এটা একটা বড় ফ্যাক্টর বোধহয় কাজ করবে। তো আমরা যদি আরেকটু দেখি, এখানে অ্যানালাইসিস যদি করে দেখি আমরা, এখানে 2008 সালে কামাল ইবনে ইউসুফ স্বতন্ত্র হিসাবে নির্বাচিত হয়েছিলেন 33% ভোটে। উনি কিন্তু সবসময় বিএনপির হয়ে দাঁড়িয়েছিলেন তা কিন্তু না, এবং জোটের পক্ষে জামাতের প্রার্থী ছিলেন আলী আহসান মুজাহিদ। এখানে উনি বোধহয় 2096 সালে প্রার্থী ছিলেন, না 2001 সালে প্রার্থী ছিলেন, এবং তিনি 3% ভোট পান। এই আসনে ভালোই লড়াই হয় বলে মনে হয়। 2001-এ এদের সামনে নিশ্চয়ই বলবে 2001-এ মুজাহিদ প্রার্থী ছিলেন না, 2001-এ চৌধুরী কামাল ইবনে ইউসুফই প্রার্থী ছিলেন। 2008-এ মুজাহিদকে প্রার্থী করা হয়েছিল। আচ্ছা 2008-এ মুজাহিদ সাহেব। আচ্ছা হ্যাঁ, মুজাহিদ সাহেব মন্ত্রী হয়েছিলেন টেকনোক্র্যাট কোটায়। ও আচ্ছা, উনি টেকনোক্র্যাট হিসেবে হয়েছিলেন। এদের সামনে বলেন। এইখানে কামাল ইবনে ইউসুফ 91-এ জিতে আসছেন, 96-এ জিতে আসছেন, এবং ধরেন 91-এ উনি যেখানে ভোট পেতেন 62,000, জামাত পেত আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 16,000। জুন 96-এ উনি ভোট পাচ্ছেন 60,000, এই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পাচ্ছেন 12,000। 2001-এ উনি জিতে আসলেন। 111-এর পরে উনি একটু সংসারপন্থী হিসাবে পরিচিত পান, সেই জন্য উনি 2008-এ পাননি নমিনেশন, এই মুজাহিদ সাহেব পেলেন। কিন্তু তাও আপনি দেখেছেন স্বতন্ত্র হিসাবে উনি ভালোই করেছিলেন, এবং তারপর আবার এই বিএনপিতে জয়েন করেছেন। এখানে ফরিদপুর থেকে এই আওয়ামী লীগ থেকে ইলেকশন করতেন খন্দকার মোশাররফ হোসেন, যিনি এই যার ছেলের সাথে শেখ হাসিনার মেয়ে শ্যামা ওয়াজেদ পুতুলের বিবাহ ছিল। তো এইখানে আমার ধারণা ওই ইউসুফ পরিবারের মানে ঐতিহ্য এবং নায়াব ইউসুফ মোটামুটি বেশ কয়েক বছর ধরেই স্ট্রংলি সিটে আছেন, কাজে উনি এখানে জিতে আসবেন। জ্যোতি, এখানে আমি যে ইউসুফ পরিবারের ঐতিহ্যটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনার নায়েব ইউসুফের দাদা, মানে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাবা, যিনি ছিলেন হচ্ছে আপনার ইউসুফ চৌধুরী,
ওনাকে বলা হতো মোহন মিয়া। সো দে ওয়ার টু ব্রাদার্স, মোহন মিয়া অ্যান্ড নান্না মিয়া। দে ওয়ার দি মুসলিম লীগ লিডার্স অ্যান্ড আপনার ইন দ্য 1940s and 50s, ওকে, ফরিদপুরে। এবং তাদের বাবা ওয়াজ ওয়ান অফ দ্য মুসলিম লীগ ফাউন্ডার্স, অ্যান্ড দিস ইজ এ মানে আপনার একটা জমিদারি পরিবার ওখানে, মানে ওল্ড স্কুল, মানে ফিউডালিস্টিক ইয়ে যেটাকে বলা হয় আর কি। সো দিস ফ্যামিলি ইজ ভেরি প্রমিনেন্ট ইন দ্যাট এরিয়া। সো নায়েব ইউসুফ ইজ আপনার মনে করেন কয় জেনারেশন হলো, মানে মুসলিম লীগ, তারপরে মানে মুসলিম লীগ ফাউন্ডিং, তারপরে পাকিস্তান আমলের মুসলিম লীগ, তারপর বিএনপি, তারপরে আমরা এখন চতুর্থ জেনারেশন দেখতে পাচ্ছি এখানে। সো দিস ইজ বাংলাদেশে এরকম সিট বোধহয় খুব একটা বেশি নাই। ইউ সি উইথ দিস কাইন্ড অফ থিংস মাচ মোর ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বাংলাদেশে বোধহয় এটা ওয়ান অফ দ্য ফিউয়েস্ট সিটস যেখানে আমরা দেখা যাচ্ছে এটা ইয়েতে। সো এখানে আমি কোনো কন্টেস্ট দেখছি না, শি ইজ গোইং টু উইন। ওকে, আমিও আপনাদের সাথে একমত, বাট যদি এখানে আজাদ সাহেব থাকতেন তাহলে তো আমার মানে পজিশনটা ডিফারেন্ট হতো, কারণ আজাদ সাহেব কুড অ্যাকচুয়ালি রিয়েলি মেক ইট ভেরি কম্পিটিটিভ। নিশ্চয়ই। বাট ওই জন্যই হয়তো বিএনপি হাইকমান্ড ওনাকে বুঝিয়ে ইয়ে করেছে যে মানে একটা ইয়ের থেকে আর কি। বাট ইউ আর রাইট, কিন্তু উনি উইথড্র করেছেন, সো সেই জন্যই। হ্যাঁ, এবং উনি শেষ মুহূর্তে উইথড্র করেছেন। এবং আমি যতটুকু জানি, শুনেছিলাম 1 মাস আগে যে বিএনপির প্রার্থী কিন্তু যথেষ্ট, এবং আজাদ সাহেব যেহেতু মিডিয়া কন্ট্রোল করে, অনেক মিডিয়াই কন্ট্রোল করে, এবং বিএনপি প্রার্থীর একটা অভিযোগ ছিল যে আজাদ সাহেবের মিডিয়াগুলো দিয়ে ওনার এগেইনস্টে কাজ করা হচ্ছে। তো এরকম ব্যাপারও কিন্তু ছিল। এনিওয়ে, আমার ধারণা আজাদ সাহেব এখানে উইথড্র করেছেন, প্রবাবলি এট এ প্রাইস, সেটা তো আমরা জানি না। সো এনিওয়ে, তো আমরা এই ক্ষেত্রে উনি যেহেতু মিডিয়া কন্ট্রোল করেন, আমরা পডকাস্টে আপনি একটা প্রাইস বললেন, তারপরে আপনাকে তো আর মিডিয়া টক শোতে ডাকবে না এরপরে। সো এনিওয়ে, তারপরে আমরা একটা প্রেডিকশন করছি। আমিও পার্সোনালি আপনার সাথে একমত যে এখানেও বিএনপি প্রার্থী জিতে আসবে। ধন্যবাদ। সো আমরা তাহলে ফরিদপুর 4-এ চলে যাই। এখানে বেশ ইন্টারেস্টিং একটা ফাইট হবে মনে হচ্ছে। ফরিদপুর 4 হচ্ছে ভাঙা, সদরপুর ও চর ভাদ্রাসন উপজেলা। এখানেও আরেক ভাই, যেটা জ্যোতি বলছিলেন বা এতেশাম বলছিলেন, এখানে চৌধুরী আকবর ইবনে ইউসুফ, আরেক ভাই, এই আসন থেকে বিএনপিতে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। এটাও আওয়ামী অধ্যুষিত এলাকা। এখানে শহীদুল ইসলাম বাবুল এই এলাকার না, মানে অরিজিনালি এই এলাকার না, মানে কিন্তু তিনি যে আসলে চেয়েছিলেন ফরিদপুর 2-এ, যেখানে শামা ওবায়দ কম্পিট করছে, তো তাকে বলা হয়েছে এই আসনে নির্বাচন করার জন্য। এবং এই আসনের বোধহয় ডিলিমিটেশন নিয়েও এক ধরনের বেশ উনি বোধহয় আন্দোলনও করেছিলেন, হয়তো উনি যা চাচ্ছিলেন সেভাবে হয়নি। তো এবং এই আসনে জামাতের ভোট 5%-এর বেশি ছিল না, অতএব জামাত হয়তো খুব বেশি এখানে কম্পিট নাও করতে পারে। বাট এই আসনে বিএনপির আসলে 3.4% ভোট পায় 2001 সালে। সেখানে স্বতন্ত্র হিসাবে আগের সিটের মতনই প্রায় স্বতন্ত্র হিসাবে চৌধুরী আকমদ ইবনে ইউসুফ 46% ভোট পায়। এই আসনে স্বতন্ত্র প্রার্থী একজন আছেন, যিনি নিক্সন চৌধুরী, আরেকজন মানে আওয়ামী লীগের ডাকসাইটের নেতা, যিনি আসলে স্বতন্ত্র হয়ে আসলে আওয়ামী লীগের জাফরুল্লাহ সিদ্দিকী বোধহয় নাকি জাফরুল্লাহ চৌধুরী, কাজী জাফরুল্লাহ চৌধুরীকে আসলে বোধহয় 1 বা 2 বার হারিয়েছিলেন। এবং যদিও উনি আওয়ামী লীগের পরিবারের সাথেও সম্পর্কিত, তো তার একটা সাপোর্ট মুজাহিদ বেগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী নিজেই। তো বোঝা যাচ্ছে যে এখানে তো মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শহীদুল আলম বাবুল ও মুজাহিদ বেগের মধ্যে। তো এতেশাম, কি মনে হয়? জি, তো এটা আরেকটা খুবই ইন্টারেস্টিং এরিয়া। তো আওয়ামী লীগের 3বার 2014, 18, 24 3বারই এখানে কাজী জাফরুল্লাহ হেরে গেলেন নিক্সন চৌধুরীর কাছে, এবং নিক্সন চৌধুরী হলেন লিটন চৌধুরীর ভাই। এবং কাজী জাফরুল্লাহ আপন ভাই, জি, ছোট ভাই। আচ্ছা। তো এই
কাজী জাফরুল্লাহ সাহেব ধরেন একটু বয়স্ক মানুষ ছিলেন, ওনার সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটা ভালো এই কানেকশন ছিল। তো উনাকে সবসময় আওয়ামী লীগ দিত, কিন্তু নিক্সন চৌধুরী হ্যাড দ্য রয়্যাল ব্লাড এবং উনি ইয়াং ছিলেন, মানে ওনার একটা এক ধরনের বম্বাস্টিক অ্যাটিটিউড ছিল, যেটা ওই সময়ের একটা ট্রেডমার্ক ছিল। কাজে উনি এখানে পরপর 3 বার জিতে আসছিলেন। তো এখন তো উনি নাই। আমার ধারণা এই এরিয়াতেও আওয়ামী লীগ 2 ভাগ হয়ে গেছে। যারা কাজী জাফরুল্লাহর সাপোর্টার তারা শহীদুল ইসলাম বাবুলকে মোটামুটি সমর্থন দিচ্ছে, আর ডিকসন চৌধুরীর সাপোর্টাররা এই মুজাহিদ বেগকে সাপোর্ট দিচ্ছে। এবং একটা ইনফরমেশনের জন্য, মানে নিক্সন চৌধুরী মোস্ট প্রবাবলি উনি দেশে নাই, মানে উনি বোধহয় দেশ থেকে চলে গেছিলেন। রাইট অতএব রাইট মানে মানে জেলে থেকে ইলেকশনে কন্ট্রোল করার দেশের বাইরে থেকেও তো আরো অনেক ইজি। তো আমার ধারণা উনি এই ইলেকশনে যথেষ্ট ভালোভাবে ইনভলভ আছেন বিহাইন্ড দ্য সিন। অবশ্যই। এবং এই মুজাহিদ বেগও এরিয়াতে বেশ প্রমিনেন্ট ফিগার, ওনার পরিবারও মানে ওয়েল নোন ইন দ্য এরিয়া। কাজে আমার মনে হয় বাবুল সাহেব, যিনি কৃষক দলের অনেক দিনের নেতা, এবং মুজাহিদ বেগের মধ্যে কম্পিটিশন হবে, এবং আমার মনে হয় এখানে মুজাহিদ বেগ জিতবেন। ওকে, জ্যোতি? আমারও তাই মনে হয় যে এখানে আপনার মানে ইটস এ ভেরি ফ্যাসিনেটিং স্টোরি আর কি, যে যেখানে এখানে কি ঘটছে, কিন্তু সব মিলে আসলে আমারও মনে হয় মুজাহিদ বেগই জিতবে। ওকে, আমি হয়তো আপনার সাথে একমত হব, কারণ এখানে কয়েকটা ফ্যাক্টর আছে যেটা আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে যে বাবুল সাহেব অফকোর্স হি ইজ এ ভেরি নাইস গাই, চমৎকার ভাবে কথা বলেন, খুবই ভদ্র, এবং বিএনপিতে খুব মানে উঠতি যেই কয়জন নেতা আছেন মানে খুব অ্যাকসেপ্টেড লেভেলের নেতা, অত যারা হয়তো একটা পর্যায়ে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে তাদের মধ্যে একজন। কিন্তু ওনার যেহেতু ওনার নিজের এই আসনে ইট ইজ নট দ্য প্রেফার্ড আসন ফর হিম, সো একটু ওনার বিরুদ্ধে হয়তো একটু বহিরাগত এক ধরনের ক্যাম্পেইনও হয়তো আন্ডারলাইনিং এ চলছে। আর ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় নিক্সন চৌধুরী যদি আসলেই বেগ সাহেবের পিছনে সাপোর্ট দেয় তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট হবে। তো এই পার্সপেক্টিভে আমিও আসলে এগিয়ে রাখবো মুজাহিদ বেগকে। তাহলে আমরা তিনজনই মোস্ট প্রবাবলি, হ্যাঁ তিনজনই এই ফরিদপুর 4-এ আমরা স্বতন্ত্র প্রার্থীকে মনে করছি জিতবে। তো আমরা কি একটু সামারি করব যে ফরিদপুর 1-এ ছিল হচ্ছে আমরা বোধহয় ফরিদপুর 1-এ আমরা আমি বলেছিলাম বিএনপি, আপনারা দুইজন জামাত। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফরিদপুর 1 হচ্ছে জামাত। জি, আচ্ছা, 2 হচ্ছে ফরিদপুর বিএনপি, 2 আর 3 আমরা সবাই বিএনপি রাখছি, সবাই বিএনপি। আর 4 রাখছি আমরা, মানে মেজরিটি রাখছি, বা সবাই রাখছি আমরা সবাই রাখছি স্বতন্ত্র। হ্যাঁ, সবাই তো স্বতন্ত্র তাতে রাখছি। টোটাল হচ্ছে বিএনপির 100, আগে ছিল 98, এখন দুটো যোগ করে হচ্ছে 100। জামাতের ছিল 67, এখন একটা যোগ করে হলো 68। আর স্বতন্ত্র মানে স্বতন্ত্র অন্যান্য এগুলো মিলে আর কি আপনার মানে ওই কলামে আরেকটা যোগ হয়েছে। ওইটার আমি আর হিসাব রাখি নাই, কারণ ওখানে তো আপনার মানে জাতীয় পার্টি ছোটখাটো অনেকগুলো ছিল, ওই যে ওটাতে আরেকটা যোগ হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, বাট বিএনপি ভার্সেস জামাতে মানে জামাত এনসিপি 68 আর বিএনপি জোট 100 ইনক্লুডিং পার্থ। রাফলি 32 ডিফারেন্স আমাদের এখানে, আমাদের হিসাবে। ওকে, সো ওকে, তো শুধু দর্শক মণ্ডলী আপনাদের ধন্যবাদ। আমরা ফরিদপুর আসনটা শেষ করলাম, সরি ফরিদপুরের 4টা আসন শেষ করলাম। তো আমরা মোটামুটি দক্ষিণাঞ্চল পুরোটাই আমরা কভার করেছি, এবং আপনারা জানেন যে আমরা মানে কন্টিনিউয়াস এই পডকাস্টটা চালু রাখছি। আগামী সেশনগুলিতে আমরা মূলত সিলেট বিভাগের যে জেলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী পডকাস্ট হবে আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যেই সিলেট জেলা। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।